আমি কি মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? আমরা সিম্পেথির রাজনীতি করি না। যদি সিম্পেথি পাইতাম জুলাই দিয়ে তো বড় সিম্পেথি পাওয়ার কথা ছিল, ঠিক না? এখন ধরেন পুরো বাংলাদেশে সব জায়গায় খালেদা জিয়ার পোস্টার টাঙানো হয়েছে, নিচে লেখা একজনের নাম। এটা কি সিম্পেথি পাওয়ার জন্য? আপনি কি বলবেন তাহলে? আমরা সিম্পেথির রাজনীতি করি না। আমরা সিম্পেথির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম, বিভিন্ন জায়গায় যায় কথা বলে বেড়াতাম। আমরা এখন কেউ বলে উস্কানি দিচ্ছে নাকি, আমরা কি কারো গায়ে হলো চিমটি কাটেছি নাকি হলো গায়ে যায় একটু বলেছি যে কেমন আছো, আমরা কি কারোর সাথে দুষ্টমি করেছি নাকি? আপনার গালে চিমটি কাটলেন না, বললেন এই তুমি আমার উস্কানি দিচ্ছ কেন? নাকি আমরা কারো গায়ে পানি নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ডিম নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ময়লা নিক্ষেপ করেছি? আমরা তো কারো সাথে এগুলো করি নাই। অর্থাৎ আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে আইসা ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? তো এটাকে আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন, মানুষ দেখছে। অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে, কন্ট্রোলে সোশ্যাল মিডিয়া আছে, অনেক বড় সেট আছে। আপনি যদি বয়ান উৎপাদন করতে পারেন, এখন আমি কার পায়ে দিয়ে পা বাঁধালাম যে আমি কি মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? আমি কি কোনো বিএনপি নেতা কর্মীর পায়ে পা দিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন? বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে না, স্পষ্ট কথা। আমরা এখানে যুব দল, ছাত্র দল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্র দল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে, আমাদের স্পষ্ট কথা। আমি যখন এখানে এসেছি ঢাকা ৮ আসনে, আপনারা জানেন তো, আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম, আগের দিন আমি ঢাকা 18 আসনে সবকিছু গুছিয়েছিলাম। পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা 8 আমাকে যেতে হবে। ওসমান হাদি ভাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে। আমি এসেছি জীবনের রিস্ক নিয়ে, এসে কাজ শুরু করলাম। প্রতি পরতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। এখন এটা কে করে? এটা কি আকাশ থেকে কেউ এসে এটা করে? গুলিস্তানে কি আকাশ থেকে এসে কেউ সন্ত্রাসী করে? চান রাতের বেলায় আপনি যে বের হবেন, আপনার তো নিরাপত্তা নাই। আমি যদি এটার জন্য কথা বলি, এটা কি আমার অপরাধ? আমরা ঢাকা 8 থেকে ইনশাল্লাহ আমরা বলেছি পুরো বাংলাদেশে একটা মডেল হবে ইলেকশনের। আমরা হলে সিস্টেমের পরিবর্তনের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। ব্যক্তি যদি আইসা পড়ে এই সিস্টেম হলো আমার সিস্টেম, তাহলে তো সমস্যা। সো আমরা যদি লিগ্যাল পার্সপেক্টিভ ওয়েতে দেখি, বাংলাদেশ 5 অগাস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে। এখনো 106 এর নিয়মের ব্যত্যয়ের করেই তো এই কাজগুলো এখন হচ্ছে, এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই। কোনো কাজ সংবিধানের অধীনে হয়, কোনো কাজ সংবিধানের অধীনে হয় না, এবং বিএনপি ওই কাজগুলোতে সন্তুষ্ট রয়েছে। আমি একটা জিনিস বুঝছি, আপনারা তো সংবিধানটারই ছুঁড়ে ফেলা দিতে চাইতেছেন বা সংবিধানটা আপনার মানতে চাইতেছেন, তো সেই সংবিধানে এটা সংযুক্ত হোক এইটারই আপনারা এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? ডক্টর সালাম কিন্তু বলতেছিলেন যে এইটা নিয়মের বাইরে গিয়ে উনি বলতেছেন যে সংবিধানের চেয়েও কিন্তু এই আন্দোলন, এই অভ্যুত্থান, এই প্রমিস পোস্ট 5 আগস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা সেই সংবিধানটার মধ্যে এটা চাইতেছেন কেন, যে সংবিধানটা আপনারা ফালাই দিতে চান? আপনি হয়তো মিস করেছেন, আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ। আমরা তো এই সংবিধানের মধ্যে থেকে গণপরিষদ না, মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন, মানে কারণটা কি? আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলি নাই, আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়েই হোক। নিউ কনস্টিটিউশন মানে সবকিছু, জি আমরা তো গণপরিষদের কথা মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক, এটা আমরা নতুন করে না, এটা আমরা বুঝতে পারছি। কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছিলাম। এখন যেটা হতে যাচ্ছে, এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে। সেখানেও পিপলস উইলে থাকতে পারে, অর্থাৎ না তারা গণপরিষদ, না তারা অ্যামেন্ডমেন্ট। কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম, কারণ সংবিধানের মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান, তাহলে বর্তমান যে সংবিধান আছে সেইটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত? গণপরিষদ যখন আমরা বলি তখন যখন গণ অভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে, তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গেছে। তো তাহলে এখন আপনি বিচার কাজ, বাংলাদেশ সরকারের কাজ, সেটা কি দিয়ে চালাতেছেন? তাহলে এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সেটার মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো। এখান তো আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই।
সো আমি আপনার কথা অবশ্য খুব মানে ফলো করতে পারতেছি না, মানে মানে মির্জা এটা ফখরুল এই যে সম্পর্কে কি মানে আপনি ওয়াহিদউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই আছেন, মানে এখানে মির্জা ফখরুলের একটা বড় ভূমিকা রয়েছে। আপনি এই পলিটিক্যাল এরিনাতে ওনার জায়গাগুলো অ্যাভয়েড করতে পারেন না। কনসেনসাস কমিশন আবার সালাউদ্দিন রয়েছেন এবং উনি ওই জায়গায় চতুরভাবে এখানে বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন, যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না, হয়তো পার্টিগত তারা জায়গা থেকে এগুলো করেন। আমরা এটা নিয়ে নিশ্চয়ই এখন আপনার প্রশ্ন আসে যে উপদেষ্টাদের মধ্যে যেটা শুনেছি আমরা শুনতে পাচ্ছি, আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম অথবা এই সরকারকে দুইটা বিষয়, যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটাতে আমরা সাপোর্ট দিব, কোনো যদি খারাপ কাজ করে সেটাতে আমরা বলছি সমালোচনা করব এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। তো বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত শাসন বা ইউনিটারি গভর্নমেন্টের একটা জায়গা সেন্ট্রাল বডি হওয়ার কারণে সবাই ইউনুস স্যারের দিকে আঙ্গুল তুলে। তো ইউনুস স্যার তো একা সবকিছু করবে না, তার অনেকগুলো হ্যান্ডস রয়েছে, উপদেষ্টা মহলগণ, একটা ফাইল সচিব পর্যন্ত যায়, অনেক সময় উপদেষ্টাও জানে না। তো রিসেন্টলি মানে আমাদের অফিসেও যখন আমরা বসি, তারপরে হলো যখন আমি ওই দিন এক রিক্সাতে উঠলাম, সে অনেক রিক্সা একটু নিয়ে যায়, রিক্সার পিছন থেকে অনেকগুলো কাগজ ফাইল বলে একটা তদবির করতে চায়। আমি বললাম ভাই এগুলা তো আমরা এগুলা করতে পারবো না। বলে যে অমুক বিএনপির নেতা করে, অমুক জামায়াতের নেতা করে, অমুক উপদেষ্টারা তো এটা করে ফেলছে, আপনার কাছে আগে আসছিলাম। তো অনেক ফাইলগুলো যেগুলো আসে আমাদের কাছে অনিয়ম বিভিন্ন জিনিস তদবিরের জন্য মানুষ আসে, আমরা যখন কোনো জিনিস নেগেট করে যাই, এগুলো আসলে স্টেটের সাথে যায় না, এগুলো মানুষের সাথে, মানুষের ট্যাক্সের টাকাতে এটা প্রবলেম হবে। তো সেই কাজগুলো আমরা পরবর্তীতে ওই দুর্নীতিগ্রস্ত বা একটা বাটপার লোক ওই প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে। পরে যখন ওই লোকটাকে আবার খুঁজে বের করি কিভাবে কাজটা করাইলেন, কোনো জায়গা থেকে স্টোরি পাচ্ছি বিএনপি নেতা, কোনো জায়গায় স্টোরি পাচ্ছি জামায়াত নেতা, কোনো জায়গায় স্টোরি পাচ্ছি সচিব, কোনো জায়গায় স্টোরি পাচ্ছি অমুক উপদেষ্টার হলো স্বামী বা অমুক উপদেষ্টার অমুক আত্মীয়র মাধ্যমে। এখন আসি যে ডকুমেন্টস, আমরা কিছু ডকুমেন্টস কালেক্ট করতেছি যারা এই কাজগুলো করেছে, যাদের মধ্য দিয়ে করেছে, এবং আমাদের মনে হচ্ছে যে প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য পার্লামেন্ট রয়েছে, যারা সংসদে নির্বাচিত হয়ে যায়, সেখানে আলোচনা হয়, বিরোধী দল থাকে, আলোচনা হয়। যারা এই সরকার রান করতেছে তাদের তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত। আমাদের জায়গা থেকে তারা যদি কোনো ভালো কাজ করে সেটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করব, কোনো উপদেষ্টা যদি কোনো রেকলেস ওয়েতে কোনো কাজ করে অথবা দুর্নীতির সাথে জড়িত হয়, কোনো অবৈধ সম্পদ উপার্জনের প্রচেষ্টা চালায়, আমরা সেটারও জায়গায় বিরোধিতা থাকবো এবং সেটা যদি মানে এটা আপনাদের এখনো তথ্য সংগ্রহ পর্যায়ে, মানে আপনারা নিশ্চিত না? বাবার আগে ছেলের পথ চলতে হয় না, তো এটা আমি বলেছি প্রথম দিকে বলেছি, ঠিক আছে, কিন্তু কথাটা যে আমি সঠিক বলেছিলাম এটা আজকে প্রমাণ হচ্ছে। এবং আমি না, শুধু বিভিন্ন টক শোতে বিভিন্ন ব্লগারগণ তারা এটা কিন্তু বলছে কথাটা, যে অনেকেই বলছে, আমি সেদিন সোশ্যাল মিডিয়া দেখলাম যে বাবার আগে চলতে হয় না, চললে পরে এ হোঁচট খেতে হয়। তো অন্য মানুষও বলছে, শুধু এটা শুধু আমি প্রথম বলেছিলাম এটা আমার অপরাধ, কিন্তু এরপরও অনেকে তো স্বীকার করে নিয়েছে এটা। তো এটা তো বাস্তবতা। সত্যি কথা বলতে কি, জিএনজি বলতে যেটা বোঝায়, মোটামুটি সকলেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমিও মিছিল মিটে গেছিলাম। সম্পূর্ণ জিএনজিদের যে মানে অর্জন, এই অর্জনটা বিশেষ একটা গোষ্ঠী এখন কুক্ষিগত করেছে। আন্দোলন মানেই মন্ত্রী হওয়া নয়, আন্দোলন মানেই নেতা হওয়া নয়। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে আন্দোলনের মাধ্যমে নেতৃত্বের সৃষ্টি হয়, এটা বাস্তবতা। কিন্তু এখন যদি আমি বলি যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন কি মুক্তিযুদ্ধরা এসে বলেছিল যে আমরা মুক্তিযুদ্ধ করেছি সুতরাং আমাদের সবাই মন্ত্রী বানাতে হবে? কোথায়? আমরা তো কেউ বলি নাই, কেউ বলে নাই এই কথাটা। আমার যে ছেলেটা আছে বাসার, এখন আমার যে নিজের ছেলে, তার বয়স যদি 23 হয়, যদি আমি অনুপস্থিত হয়ে যাই অর্থাৎ মারা যাই, তখন হয়তো বাধ্য হয়ে তার সংসারের বোঝাটা তাকে নিতে হবে। কিন্তু আমার জীবিত অবস্থায়
তাকে যদি আমি সংসদ দায়িত্বটা দেই, সে কি পালন করতে পারবে? পারবে না। আমরা যে রাজনীতিতে আসছি, একটা জায়গাতে আসছি আছি এখানে, কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পিছনে হাঁটছি, কখনো বেগম খালেদা জিয়ার পিছনে হাঁটছি, বিভিন্ন নেতৃবৃন্দের পিছনে হাঁটছি। আমরা এদের পিছনে থেকেই আমরা ধীরে ধীরে নিজেদেরকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করেছি আমি মনে করি। কিন্তু এদের তো সেই অভিজ্ঞতাটা নাই। আর সবচেয়ে বড় কথা হলো জেএনজি যে গ্রুপটা, এরা সেই সকলের প্রতিনিধিত্ব এরা করে না। কিন্তু যারা আজকে ক্ষমতা কুক্ষিগত করেছে, আমি কিন্তু বারবার কথা বলছি যে এরা কিছু লোক জেএনজির অর্জনটাকে কুক্ষিগত করে বরং জেএনজির যে মানে অর্জনটা ছিল তাকে ম্লান করে দিয়েছে। এক ভদ্রলোক বলতো যে আমার তো কোনো পরিবর্তন হয়নি, আমি তো জায়গাতেই আছি, সরকার যদি পরিবর্তন হয়ে যায় আমি কি করবো? তো আমি তো সরকারের সঙ্গে সবসময় ছিলাম, এটা অনেকে বলতো আর কি। তা আমার কথা সেটা যে আমার তো পরিবর্তন হয় নাই। এখন যদি সমাজের একটা গ্রুপের পরিবর্তন হয়ে যায়, আমাকে তার সঙ্গে ম্যাচ করে চলতে হবে। এবং এখন যেটা বিভাজনটার কথা আসছিল, সেই বিভাজনটা বলছিল তো এটা একমাত্র দূর করার রাস্তা হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এখন যেমন ধরেন সময় দেশনেত্রী বেগম খালেদা যখন ক্ষমতায় আসেন, তখন হাসিনা বলেছিল সংসদে যে 1 মিনিটের জন্য এই সরকারকে শান্তিতে থাকতে দেব না। একটা আক্রমণাত্মক কথা বলেছেন উনি। সেদিন বলতেন যে এই সরকারকে আমরা সহযোগিতা করব দেশ গঠনে, দেশটা কিন্তু এগিয়ে যেত। যেমন আমরা ইউনিট সরকার আসার পর তাকে স্বাগত জানিয়েছি এবং বারবার তাকে বলেছি যে আমাদের সহযোগিতার হাত প্রসারিত থাকবে, আপনি আপনার কাজ করে যান। এখনো বলছি আমরা সেটা। তো এখন যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, নির্বাচিত যে কোনো সরকারকেই বিরোধী দলের কি মনে কোনো দলের লোকের সমালোচনা করতে পারে, এটার অধিকার আছে, কিন্তু গঠনমূলক সহযোগিতা করতে হবে, পাশাপাশি গঠনমূলক আলোচনা করতে হবে পাশাপাশি। অফকোর্স আমরা এখনো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা এখনো খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাসী, এখন পর্যন্ত আছে। আমি জানি না পরে কি হবে, বাট এখন পর্যন্ত আছে। একমাত্র কোরআন শরীফ ছাড়া সবকিছু পরিবর্তনশীল। দেশের, জাতির এবং সময়ের প্রয়োজনে যেখানে পরিবর্তন করতে হবে সেটা করতেই হবে। এটা তো একেবারে অবধারিত। আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের পিছনে কিংবা সঙ্গে হেঁটে অর্জন করেছি কিছু, দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে চলে কিছু অর্জন করেছি। পরিবর্তন পরিস্থিতিতে আমারও কিছু পরিবর্তন ঘটেছে, দেশের পরিবর্তন ঘটেছে। এখন আমাদের নতুন প্রজন্ম আছে, তারা যদি ভাবতে শুরু করে সবকিছু আমিই বুঝি, এরা কিছু বোঝে না। আমার মতো যদি আরো একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেন, সেও তো বলবে যে আমি কি ভোটে জয়লাভ করবো, আমিও বলবো। তো সকলেই কথা বলার অধিকার আছে, ভোটের মাঠে কাজ করে। তবে আমি আমাদের বেলায় বলতে পারবো, বিএনপি বেলায় বলতে পারবো যে বিএনপি একটি পরীক্ষিত দল। এই দলটি ভালো কিংবা খারাপ এটাই দেশের লোক দেখেছে। বিএনপি 3বার ক্ষমতায় ছিল, অন্য কোনো দল কিন্তু এভাবে ক্ষমতায় ছিল না। সুতরাং তারা কতটুকু ভালো করবে এটা কিন্তু বলা খুব মুশকিল। সুতরাং আমি মনে করি দেশের জনগণ পরীক্ষিত কোনো দলকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে না। এখানে আর তেমন কিছু বলা নেই, কথা তো অনেক কিছু বলা হয়ে গেছে। তবে এদেশের জনগণ তারা আমাদের তো অলমোস্ট আমাদের দেশকে দেওয়ার যা কিছু ছিল আমরা বোধহয় দিয়েই ফেলেছি। যতটুকু আছে যদি নতুন প্রজন্ম আমাদের কাছে চায়, আমরা উজাড় করে তাদেরকে দিতে পারবো। এবং তারা সব, আবারও বলছি যে আমাদের অভিজ্ঞতা এবং তাদের সক্ষমতা, দক্ষতা মিলিয়ে যদি কাজ করে, তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।